ভিয়েতনাম যুদ্ধ এমন এক সংঘাত যা শুরু হয়েছিল খুব ভালো কিছু উদ্দেশ্য নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত এটাই হয়ে দাঁড়ালো আমেরিকার ইতিহাসের অন্যতম বিভেদ সৃষ্টিকারী আর দুঃখজনক এক অধ্যায়। তো কিভাবে এমনটা হলো, চলুন এই জটিল ধাঁধার গভীরে যাওয়া যাক। এই যুদ্ধের ভয়াবহতা ঠিক কতটা ছিল তা বুঝতে শুধু একটা সংখ্যাই হয়তো যথেষ্ট। ৩০ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু ভাবা যায়। এর মধ্যে ছিল আমেরিকান, উত্তর আর দক্ষিণ ভিয়েতনামের সৈন্য, আর তার সাথে অগণিত সাধারণ মানুষ। এটা ছিল এক বিশাল মানবিক বিপর্যয়। এই কথাটা একবার শুনুন। ভিয়েতনাম যুদ্ধ ভালো উদ্দেশ্য নিয়ে ভালো মানুষের দ্বারা শুরু হয়েছিল। তো প্রশ্নটা হলো, এত ভালো উদ্দেশ্য নিয়ে শুরু হয়েও কিভাবে তার পরিণতি এতটা ভয়ঙ্কর হতে পারে? এই যে একটা দ্বন্দ্ব, এটাই ছিল পুরো যুদ্ধের মূল ভিত্তি। আসলে এই যুদ্ধের সবচেয়ে বড় দ্বন্দ্বটা ছিল দুই পক্ষের দৃষ্টিভঙ্গিতে। ওরা যেন দুটো সম্পূর্ণ ভিন্ন যুদ্ধ লড়ছিল, মানে তাদের ভাবনার মধ্যে তফাৎটা ছিল আকাশ আর পাতালের মতো। দেখুন, আমেরিকার কাছে এটা ছিল কমিউনিজমের বিরুদ্ধে একটা আদর্শের লড়াই। ওরা ভয় পাচ্ছিল ডমিনো থিওরি নিয়ে, মানে ভিয়েতনাম যদি কমিউনিস্ট হয়ে যায় তাহলে নাকি পাশের দেশগুলো একটার পর একটা পড়ে যাবে। কিন্তু ভিয়েতনামের মানুষের কাছে ব্যাপারটা ছিল সম্পূর্ণ অন্যরকম। তাদের জন্য এটা ছিল শত বছরের বিদেশি শাসন থেকে মুক্তির সংগ্রাম, নিজেদের দেশকে এক করার লড়াই। একই যুদ্ধ, অথচ দুটো যেন ভিন্ন পৃথিবী। আর দৃষ্টিভঙ্গির এই বিশাল পার্থক্যটাই যুদ্ধের ময়দানে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে। একদিকে ছিল আমেরিকার আধুনিক প্রযুক্তি আর অসংখ্য পাওয়ার, আর অন্যদিকে ছিল এমন এক শত্রু যাকে ঠিকমতো দেখাই যেত না, এক অদৃশ্য শত্রু। আমেরিকার কৌশল ছিল একেবারে বইয়ের মতো, বিশাল বোমাবর্ষণ, যার নাম দিয়েছিল অপারেশন রোলিং থান্ডার, আর সার্চ অ্যান্ড ডিস্ট্রয় মিশন। কিন্তু ভিয়েতকং লড়ছিল একেবারে অন্যভাবে। তারা বেছে নিয়েছিল গেরিলা যুদ্ধ, চোরাগোপ্তা হামলা, আর জঙ্গলকেই বানিয়েছিল নিজেদের বর্ম। ওরা আসলে আমেরিকার শক্তির সাথে সরাসরি লড়ছিলই না, বরং তাদের দুর্বল জায়গায় আঘাত হানছিল। আমেরিকান সৈন্যদের জন্য শত্রু শুধু ভিয়েতকং ছিল না, ভিয়েতনামের প্রকৃতি নিজেই ছিল এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। ভাবুন তো, ২০ মিটার লম্বা এলিফ্যান্ট ঘাস, এতটাই ঘন জঙ্গল যে ১০০ ফুট এগোতে ১ ঘণ্টা লেগে যেত। তার উপর আঙুলের মতো লম্বা জোক, যা ভয়ঙ্কর ইনফেকশন তৈরি করত, আর মাটির নিচে পদে পদে পাতা বুবি ট্র্যাপ আর মাইন। এটাই ছিল তাদের রোজকার বিভীষিকা। আর এই ভয়াবহতার মধ্যে সবচেয়ে বড় পরিহাসটা কি ছিল জানেন? যে প্রযুক্তির উপর তাদের এত ভরসা ছিল, সেই অত্যাধুনিক M16 রাইফেল, সেটাই প্রায়ই যুদ্ধের সবচেয়ে কঠিন মুহূর্তে জ্যাম হয়ে যেত। আর এই সামান্য একটা প্রযুক্তিগত সমস্যা বহু সৈন্যের জীবন কেড়ে নিয়েছিল। যুদ্ধটা যখন একটা অচলাবস্থার দিকে যাচ্ছিল, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। এই আঘাতটা রণক্ষেত্রে যতটা না ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল আমেরিকার সাধারণ মানুষের মনে। ১৯৬৭ সালের শেষের দিকে আমেরিকায় বসে থাকা মানুষজনকে একটা দারুণ আশার গল্প শোনানো হচ্ছিল। বলা হচ্ছিল, জয় একদম হাতের মুঠোয়, সুড়ঙ্গের শেষে আলো দেখা যাচ্ছে। সরকার, জেনারেলরা সবাই এক সুরে গাইছিল বিজয়ের গান। কিন্তু ১৯৬৮ সালের ৩১শে জানুয়ারি, ভিয়েতনামের নববর্ষ টেট উৎসবের রাতে, সেই আলোর স্বপ্নটা এক মুহূর্তে দুঃস্বপ্নে পরিণত হল। ৮৪,০০০ উত্তর ভিয়েতনামি আর ভিয়েতকং যোদ্ধা একসাথে হামলা চালালো দক্ষিণ ভিয়েতনামের ৩৬টা প্রাদেশিক রাজধানী আর ৬টা বড় শহরে। এমনকি সাইগেনের সুরক্ষিত আমেরিকান দূতাবাসও ওদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে গেল। ব্যাপারটার সবচেয়ে অদ্ভুত দিক হল, সামরিক দিক থেকে দেখলে টেট আক্রমণটা ভিয়েতকংয়ের জন্য ছিল একটা বিশাল বিপর্যয়। তাদের প্রায় ৫৮,০০০ যোদ্ধা হতাহত হয়, কিন্তু রাজনৈতিকভাবে এটাই ছিল তাদের সবচেয়ে বড় জয়। কারণ এই একটা আঘাতেই আমেরিকান সরকারের উপর তাদের দেশের মানুষের বিশ্বাসটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। কেন? কারণ ভিয়েতনাম ছিল প্রথম টেলিভিশন যুদ্ধ। আমেরিকানরা প্রথমবারের মতো নিজেদের বসার ঘরে বসে যুদ্ধের আসল ভয়াবহ রূপটা দেখছিল। টিভিতে দেখানো রক্তাক্ত, বিশৃঙ্খল ছবির সাথে সরকারের আমরা জিতছি এই কথার কোনো মিলই তারা খুঁজে পাচ্ছিল না। আর এই বিরাট ফারাকটাই তাদের বিশ্বাসটা ভেঙে দিয়েছিল। টেট আক্রমণের পরেই একটা জিনিস সবার কাছে পরিষ্কার হয়ে গেল, যে এই যুদ্ধ জেতা প্রায় অসম্ভব। আর এখান থেকেই শুরু হলো যুদ্ধক্ষেত্র থেকে আমেরিকার বেদনাদায়ক প্রস্থানের লম্বা আর কঠিন প্রক্রিয়া। প্রেসিডেন্ট নিক্সন ক্ষমতায় এসে ভিয়েতনামাইজেশন নামে একটা নতুন কৌশল নিলেন। এর সোজা মানে হল, ধাপে ধাপে আমেরিকান সৈন্য সরিয়ে নেওয়া হবে আর যুদ্ধের সব দায়িত্ব দক্ষিণ ভিয়েতনামের বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
আসলে এটা ছিল পরাজয়ের স্বীকার না করে মুখ বাঁচিয়ে যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা। কিন্তু পর্দার আড়ালে চলছিল সম্পূর্ণ অন্য এক রাজনৈতিক খেলা। নিক্সনের নির্বাচনী দল গোপনে দক্ষিণ ভিয়েতনামকে শান্তি আলোচনা থেকে সরে দাঁড়াতে বলছিল। তাদের কথা ছিল নির্বাচনে জিতলে নিক্সন আরও ভালো চুক্তি করে দেবেন। এই রাজনৈতিক চালবাজি যুদ্ধটাকে আরও অনেক দিন দীর্ঘায়িত করেছিল। ঠিক এই সময়েই মাই লাই গণহত্যার মতো ভয়ঙ্কর সব খবর সামনে আসতে শুরু করে। আমেরিকান সৈন্যরা ৫০০রও বেশি নিরস্ত্র গ্রামবাসী, নারী আর শিশুকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। এই ধরনের ঘটনা আমেরিকাতেই যুদ্ধবিরোধী আন্দোলনকে আগুনের মতো ছড়িয়ে দেয়। অবশেষে প্রায় ২ দশক ধরে চলা এই দীর্ঘ আর রক্তক্ষয়ী সংঘাতের নাটকীয় এবং বিশৃঙ্খল সমাপ্তির সময় ঘনিয়ে এল। ১৯৭৩ সালে শেষ মার্কিন সেনাদল ভিয়েতনাম ছাড়ে। এরপর নিক্সন পদত্যাগ করেন আর কংগ্রেস দক্ষিণ ভিয়েতনামকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দেয়। এরপর দক্ষিণ ভিয়েতনামের পতনটা ছিল শুধু সময়ের অপেক্ষা। ১৯৭৫ সালের মার্চে উত্তর ভিয়েতনাম চূড়ান্ত আক্রমণ শুরু করে আর ২৯ এপ্রিল সাইগনকে চারদিক থেকে ঘিরে ফেলে। সারা বিশ্ব দেখল সেই বিখ্যাত দৃশ্য। সাইগনের আমেরিকান দূতাবাসের ছাদ থেকে হেলিকপ্টারে করে মরিয়া মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। ভিয়েতনামে আমেরিকার দীর্ঘ উপস্থিতির এটাই ছিল বিশৃঙ্খল আর করুণ সমাপ্তির প্রতীক। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে যখন জাহাজগুলো মানুষে ভরে যাচ্ছিল, আরও মানুষের জায়গা করার জন্য হেলিকপ্টারগুলোকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছিল। এই একটা বাক্যই সেদিনের সেই চরম হতাশার ছবিটা স্পষ্ট করে তোলে। ৩০ এপ্রিল ১৯৭৫ দক্ষিণ ভিয়েতনাম আত্মসমর্পণ করল, যুদ্ধের সমাপ্তি ঘটল। অবশেষে ভিয়েতনাম একটা কমিউনিস্ট সরকারের অধীনে এক হল। যে পরিণতিটা আটকানোর জন্যই আমেরিকা প্রায় ২ দশক ধরে এক রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েছিল। শেষ পর্যন্ত এই যুদ্ধ এমন এক প্রশ্ন রেখে যায় যা আজও আমাদের ভাবায়, কোনো একটা গ্রামকে বাঁচানোর জন্য সেই গ্রামকেই ধ্বংস করে ফেলার যুক্তিটা আসলে কি? এই প্রশ্নটাই হয়তো ভিয়েতনাম যুদ্ধের গভীরতম নৈতিক দ্বন্দ্বের সারমর্ম। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।